এটা কষ্ট করে খেলে এই পার্সিয়ালটি কি সত্যি অ্যাকসেপ্টেবল? বাজারটা কি বন্ধ করে দেওয়া কোনো পার্সিয়ালটির মধ্যে পড়ে না? সিলেকশনের পর সিলেকশনের জন্য তোমাকে প্রথমেই কল করে ওরা বলবে ক্যাশ ক্যারি করবে। এই প্রশ্নটা খুবই ভুল যে দিদি নাম্বার ওয়ান সত্যি স্ক্রিপ্টেড। এভাবে দিদি নাম্বার ওয়ানে স্ক্যাম করা হবে কখনোই ভাবতে পারিনি। এগুলো কি আদৌ বাড়িতে নিয়ে আসা পসিবল হয়? মানে মেকআপ আর হেয়ার স্টাইলটা তো জোর জবরদস্তি। সিরিয়াসলি এটা মেনে নেওয়া যায় না। জানবে কিছু না জানা কথা যেটা দিদি নাম্বার ওয়ানের ব্যাপারে একদম সত্যি। জানতে হলে ভিডিওটার সঙ্গে থাকো। হাই হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরিয়াস ব্লগস ফর আনাদার নিউ এক্সাইটিং ব্লগ। এবং আগের দিনের মতো আজকে আবার বসে পড়েছি রাত্রি 2টোর সময় ভিডিও করতে, কারণ ঘুম আসছে না, নিশাচরও বলতে পারো। হ্যাঁ, অনেক ঘুমিয়ে নিয়েছি, ঘুম আর আসছে না। ভাবলাম ঠিক আছে চলো একটা ভিডিও করে নেওয়া যাক, কারণ দিনের বেলা অফিস থেকে এত টাইম অফিসের পিছনে চলে যায়, তারপর অন্যান্য কাজকর্ম থাকে, তো সেজন্য ভিডিও করে ওঠা সম্ভব হয় না সবসময়। তাহলে ঠিক আছে এখন যখন ঘুম আসছে না, টাইমটাকে একটু কাজে লাগে, ভিডিওটা করে নেওয়া যাক। তো আগের দিন তোমাদেরকে আমি দিদি নাম্বার ওয়ান অডিশনের ব্যাপারে সমস্ত তথ্য শেয়ার করেছিলাম, লাইক দিদি নাম্বার ওয়ান অডিশন দিতে গেলে কিভাবে দিতে পারবে, সেখানকার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার থেকে শুরু করে অডিশনে কি কি প্রশ্ন করে, অডিশন ফর্মে কি কি কোয়েশ্চেন থাকে, এবং সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কি যেটা হলো তুমি কেন নিজেকে দিদি নাম্বার ওয়ান মনে করো, সেটার কি উত্তর দিলে পরে ওরা তোমাকে চান্স দেবেই দেবে দিদি নাম্বার ওয়ানে। এবং কিছু টিপস তোমাদেরকে বলেছিলাম, আমি হ্যাশট্যাগ টিপস লিখে অনেকগুলো টিপস শেয়ার করেছিলাম ওই ভিডিওতে, এবং ওই ভিডিওটা যদি তোমরা ফলো করো তাহলে মানে আনডাউটেডলি আমি বলতে পারি তোমাদের কাছে মেল বা কল খুব শীঘ্রই আসবে, খুব তাড়াতাড়ি আসবে। কারণ আমি তোমাদের বলেছিলাম ওই ভিডিওতে যে আমি 6 মার্চ অ্যাপ্লাই করেছিলাম রাত্রিবেলা 11:30 কি 12টার সময়, এবং আমার 7 মার্চ মর্নিংয়ে, দ্যাট মিনস অ্যারাউন্ড 10:30 11 এরম টাইমে আমার কাছে মেল এসেছিলো। আমি মেলের স্ক্রিনশট থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ফর্মে আমি কি কি করেছিলাম সব কিছু আমি ডিটেলসে ওই ভিডিওটাতে দিয়েছি। যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা অবশ্যই দেখে এসো, কারণ এইটা ওটার পরের পার্ট। সো ওই ভিডিওটা দেখলে তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে অডিশনের ব্যাপারে। আমি ভিডিওটা এখানে আই ট্যাগে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে অবশ্যই দেখে এসো। তো চলো, আজকের ভিডিওতে তোমাদের আগের দিনই বলেছিলাম যে আজকের যে ভিডিওটা হবে সেটা হবে সিলেকশন প্রসেস নিয়ে, মানে অডিশনে চান্স পাওয়ার পর অডিশন তোমরা দিলে, অডিশনের জন্য চান্স পেলে তো অডিশনটা দেবে, অডিশনটা দেওয়ার পর তোমরা সিলেক্ট হলে কি না, এবং সিলেক্ট হলে তার পরবর্তী প্রসেস কি, মানে শুটিংয়ের অল ডিটেলস, এবং সিলেকশন প্রসেসের পর যা যা হয় অল ডিটেলস তোমাদেরকে আজকে এই ভিডিওতে শেয়ার করবো, যেখানে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেবো, যেটা হলো দিদি নাম্বার মানে যে গিফট পাওয়া যায় সেগুলো কি আদৌ কোনো ক্যাশ দিতে হয় তার জন্য, নাকি সেটা একদম ফুললি ফ্রি, নাকি আদৌ গিফটগুলো দেয় না, এই সমস্ত তথ্য তোমাদেরকে আমি শেয়ার করব। তো আমার ভিডিওর সঙ্গে থাকো, এবং এই ভিডিওতে আমি যা যা তথ্য দেবো আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি, এরকম ইনফরমেশন তোমাদের কেউ দেবে না, কারণ আমি কোনো লুকিয়ে কথা বা কোনো কিছু ঢেকে কথা বলবো না। যেটা সত্যি কথা দিদি নাম্বার ওয়ানের ব্যাপারে সেগুলো আমি তোমাদের সঙ্গে ভাবে একদম শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা। তো বন্ধুরা, এই ভিডিও শুরুতে প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে 6 মার্চ আমি অডিশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, মানে মেল করেছিলাম, এবং সেই কি মেল করেছিলাম, মেলে কি লিখেছিলাম, এবং কোন মেল অ্যাড্রেস, সব তো তোমাদের আমি আগের ভিডিওতে দিয়েই দিয়েছি, তো ওটা অবশ্যই দেখো, আমি বলবো। আর যদি তোমরা তাও মেল অ্যাড্রেসটা চাও আমি নিচে এখানে একবার দিয়ে দিচ্ছি, তোমরা ফলো করে নিতে পারো। তো মেল বক্সে কি লিখবে, মানে বডিতে কি লিখবে মেলের, এবং কিভাবে বললে পরে ওরা সেটাতে, মানে আমি বললাম না আমি একটা মেল করেছি সেটাতে আমি রিপ্লাই পেয়েছি, তার মানে ওরা ডেফিনেটলি সেটাতে ইমপ্রেস হয়েছে বলেই করেছে। তো সেই জন্য সেটা অবশ্যই দেখে এসো আগের ভিডিওটা থেকে। আর 6 মার্চ আমি রাত্রিবেলা অ্যারাউন্ড 11:30 12টার দিকে মানে ডিনার করে শুয়ে আছি, কি করবো দিদি নাম্বার ওয়ানে এটা অ্যাপ্লাই করি। তো জাস্ট আমি মেলটা করলাম, আমার যেরকম মনে হয়েছিল তোমাদেরকে আমি বলেছি ওকে ভিডিওতে, তো সেরকমভাবে মেল করেছি। এবং পরদিন সকালবেলা উঠে জাস্ট মানে তোমাদেরকে আমি ওখানে বলেওছিলাম যে মেলটা অবশ্যই ফলো করবে, মানে মেল পাঠালে যে আমাকে আসবে না এখন পরে 2 দিন পর চেক করবো সেটা করো না, অবশ্যই মানে অ্যাটলিস্ট 2-3 ঘন্টা অন্তর অন্তর চেক করতে দেখো। পরদিন সকালে উঠে আমি নোটিফিকেশনে দেখি আমার মেল এসছে, এবং মেলটা খুলে দেখি হ্যাঁ অডিশনের জন্য অপশন মানে এসছে আমার কাছে ইনভিটেশন, এবং তোমাদেরকে সেটা আমি দেখিয়েছি। তো ওই প্রসেস নিয়ে আমি আর বলবো না, অডিশনের কথাগুলো বলে আমি টাইম ওয়েস্ট করবো না, আমি সিলেকশন প্রসেসে চলে যাই। তো আমার 6 তারিখে হলো, 7 তারিখে আমার মেল রিপ্লাই হলো। এবার 7-এর পর 8 তারিখ বাদ দিয়ে 9 তারিখ আমার বিকেলবেলা একটা কল আসে দিদি নাম্বার ওয়ানের টিমের থেকে। আমাকে একটা দিদি ফোন করে, দিদি নাম এখানে মেনশন করছি না, তো দিদি ফোন করে বলে যে হ্যালো আমি জি বাংলা দিদি নাম্বার ওয়ান থেকে বলছি। আর হ্যাঁ, প্রথমত বলে রাখি আমার কাছে একদমই আনএক্সপেক্টেড ছিল, কারণ
আমার কাছে ট্রু কলার ছিল না, ফোনে ট্রু কলার নেই আমার কাছে বেসিক্যালি। সো আমি জানি না ওটা কার নাম্বার, যে আগে থেকে দেখে নেবো দিদি নাম্বার 1। সো জাস্ট ফোনটা ধরে হ্যালো বলেছি, বলছি আমি দিদি নাম্বার 1 থেকে বলছি। আমি তো পুরো এক্সাইটেড হয়ে গেছি, এত ভীষণ খুশি হয়ে গেছি। তারপরে এক্সপ্লেন করে ও নিজেই, মানে অপোজিট পার্সন যে ছিলেন, মানে ফোনে যে বলছেন, সে নিজেই মানে আমার এক্সাইটমেন্ট শুনে সেও এসে যাচ্ছিল আর কি। তো ভীষণ কোঅপারেটিভ, এবং সে আমাকে এক্সপ্লেন করে পুরো জিনিসগুলো, যে কি কি আমাকে নিয়ে যেতে হবে, তোমাদেরকে আমি সেটা বলছি এখানে। সে সমস্তটা এক্সপ্লেন করে যে তোমরা এটা এটা নিয়ে আসবে, শাড়ি কি নিয়ে আসবে, জুয়েলারি কি নিয়ে আসবে, জুতো কি নিয়ে আসবে থেকে শুরু করে মেকআপ অ্যান্ড অল এভরিথিং ওরা ফোনে বলে। এবং ফোনের মধ্যে মেইন ওরা এটা বলে যে এই তারিখে এই সময় তোমার শুটিংটা হবে, ঠিক আছে। তো আমাকে সেটা বলার পর এটাও বলেছিল যে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি তোমাকে যেগুলো আমি ফোনে বললাম ফুল কনভারসেশনের অল ডিটেলস তোমার কাছে এখনই হোয়াটসঅ্যাপে চলে আসবে, তুমি একবার আমাকে অ্যাকনোলেজ করে দিও, মানে ওকে এবার ঠিক আছে কিছুটা বলে দিও, তোমার ওই ডেটে হবে তো, আমাকে জিজ্ঞেস করেছিল। মানে হ্যাঁ হ্যাঁ একদম হবে, কোনো অসুবিধা নেই। এবার আমার ডেট মানে 9 তারিখ 9th মার্চ আমাকে কলটা করে। এবার যেহেতু 9 তারিখ আমার ভুবনেশ্বর যাওয়ার জন্য টিকিট কাটা ছিল, তো আমার ভুবনেশ্বর যেতে হয়, কারণ অফিসটা তো আর এগুলো শুনবে না, অফিসটা তো করতেই হবে। আর আমার ওয়ার্ক ফ্রম হোম নেওয়ার অপশান ছিল না তখন, তো আমাকে অফিস যেতে হলো। 9th মার্চ মানে আমি ট্রাভেল করলাম ট্রেনে, এবং 10th মার্চ সকালে পৌঁছলাম। এবং আমার এটাই প্ল্যান ছিল যে ঠিক আছে 10th 11th আমি অফিস করব। এবং যেহেতু আমার 12 তারিখ ডেট দিয়েছিল, মানে 9 তারিখ ফোন করেছিল এবং 12 তারিখ আমাকে ডেট দিয়েছিল শুটিংয়ের জন্য, তাহলে আমি ঠিক আছে 9 তারিখ যাচ্ছে, 10 11 অফিস করব, 12 তারিখ আমি সকালবেলা 6টার সময় উঠবো ইয়েতে ট্রেনে, এবং ভুবনেশ্বর থেকে এখানে 6 ঘন্টা লাগে, তো আমি দুপুরবেলা 12টার মধ্যে পৌঁছে যাব। এবং আমার টাইমিং ছিল 12 তারিখে দুপুর 1:30টা। সো আমার এরকম প্ল্যানিং ছিল, একদিন ছুটি ম্যানেজ করব। তো সমস্যাটা এখানে একটা সমস্যা হয়, যেটা আমি তোমাদের ফ্র্যাঙ্কলি বলছি, এটাতে হয়তো ওদের দিদি নাম্বার 1 টিমের কোনো দোষ নেই, কিন্তু যেটা হয় আর কি, ওরা তো ডেফিনেটলি ওদের সুবিধা অনুযায়ী জিনিসগুলো করবে। এবার আমার কি প্রবলেম হয়েছিল, আমি 9th মার্চ তো চলে যাই ভুবনেশ্বর, 10th 11th থেকে আমার টিকিটও কাটা হয়ে গেছিলো সব। আর আমার 12 তারিখ ভোরবেলা 6টার সময় আমার ট্রেন ছিল ভুবনেশ্বর থেকে, যেটার জন্য আমাকে বাড়ি থেকে 5টায় বেরোতে হতো। এবার আমাকে ওরা 11 তারিখ অনেক রাত্রিবেলা, মোটামুটি 11 তারিখ রাত্রে কি 12 তারিখ সকালে, না 11 তারিখ রাত্রে, তো 11 তারিখ যখন অ্যারাউন্ড 10টা এরকম টাইম, 9:30 10টা, তখন যখন সব প্রিপারেশন ডান, আমার খেয়ে আমি পিজিতে ফিরে গেছি, আমার খাওয়া হয়ে গেছে এবং সব কিছু প্যাকিং ডান, যে পরের দিন সকালবেলা আমাকে 5টার সময় বেরোতে হবে, পিজিতেও বলা হয়ে গেছে। এবং তারপর সবকিছু ডান আর কি, কারণ ধরো শাড়ি টাড়ি যা যা নিতে হবে, যা যা বলেছে সবকিছু মাকে বলেছি, মা প্যাক করে রেখে দাও, একদম আমি যাবো, সে টাইম দিতে পারবো না, সবকিছু এরকম সেট। যখন সেরকম সময় আমার কাছে কল আসে যে তোমার 12 তারিখে শুটিংটা ক্যান্সেল হচ্ছে, 12 তারিখ তোমার শুটিংটা হবে না, আর তোমার শুটিং কবে হবে সেটাও তোমাকে এখন বলা হবে না, সেটা তোমাকে মানে পরে জানানো হবে, বাট সেটা কখনোই 26শে মার্চের আগে হবে না। এবার এটা শুনে একটা হয় না, মানে খুব সবকিছু স্মুথ চলছিল, ভালো 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 হচ্ছিল, সেখানে একটা খারাপ কিছু সেরকম একটা ফিলিংস হচ্ছিল, মানে এতটা সবকিছু স্মুথ হচ্ছিল। আমি মেল করলাম, পরের দিন রিপ্লাই পেলাম, তারপরে শুটিং এর জন্য কল আসলো, তারপরে 2 দিন পর আমাকে শুটিং এর ডেট দিল, অ্যান্ড দেন সাডেনলি বলছে যে হবে না শুটিংটা, এবং কবে হবে সেটা অনিশ্চিত, আদৌ হবে কি হবে না, আদৌ আমি কি মানে সিলেক্টেড থেকে রিজেক্টেড হয়ে গেলাম নাকি কি ব্যাপার, আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। এবং যাদের বলা হয়ে গেছে তাদেরই বা কি করে বলবো যে তোমাদের মানে আসতে হবে না, বা মানে নিজেরই এত মন খারাপ হয়ে গেছিলো, তোমাদেরকে কি বলবো, মানে পুরো মেন্টাল প্রিপারেশন যেটা নিয়ে থাকা হয়। 26 তারিখের আগে হবে না, কারণ রচনা দিয়ে এখন একটু ব্যস্ত আছেন, তো তোমাকে জানানো হবে, এখন হবে না, তোকে যদি হয় যবে হবে তোকে বলবো। এবার মনে আসেনি, বসে আছে ঠিক আছে, হয়তো রিজেক্ট হয়নি, হয়তো হবে হবে, দিদি যখন বলেছে। এরকমই হঠাৎ একদিন 26 তারিখ 26 মার্চ আমি অফিস যাচ্ছি, বলবো না, অফিস থেকে ফিরবো মানে 5টা 5:30 এরকম একটা টাইমে বোধ হয়, আমাকে ফোন করে দিদি নাম্বার 1 থেকে, আবার আমাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করার চেষ্টা করে, বাট আমি হয়তো তখন অফিসের মানে হয় না যে অফিসে থাকলে পরে নেটওয়ার্ক কানেক্ট হয় না, অনেক কিছু প্রবলেম হয়, তো হতে পারে সেরকম কিছু, আমি দেখিনি কলটা। তো আমি তারপর নিজে থেকে দেখলাম কল এসছে, কল ব্যাক করলাম, তো বললো যে তোকে তো কল করছিলাম পাওয়া যাচ্ছিল না, তোকে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দেওয়ার আছে, সেটা হচ্ছে তোর শুটিং 26 তারিখ, মানে 26 তারিখ বলছি 27 তারিখ, মানে পরের দিন আর কি, কালকেই তোর শুটিংয়ের টাইম 9টা,
আমার মাথায় মানে বাজ ভেঙে পড়েছিল। মানে আমি ভাবলাম যে মানে 9টা, মানে এখন বাজে 5টা মতো, 5টা 5:30 এরকমই কিছু হবে, আমার ঠিক মনে নেই, 5টা 5:30 হবে বিকেলে কি আমার ঠিক মনে নেই, মানে 26 তারিখ এটা মনে আছে। তো আমাকে বলছে যে, আমি বলছি মানে আমি কি করে কি করব, কারণ মানে এখন কিছুই সম্ভব নয়, এখন 5টা 5:30 বাজে, আমার অফিস 8টার আগে শেষ হবে না, আমি কোনোভাবে অফিসটাকে আগে বন্ধও করতে পারবো না, আর আমি যদি ট্রেনে উঠি পরদিন সকালে আমি পৌঁছাতে 12টা 12:30 কি করে কি হবে, কিছু করার নেই। তাহলে দিদি বলে যে যা করবি তাড়াতাড়ি কর, আমাকে তাড়াতাড়ি জানা, সেই হিসাবে আমাকে তোর জায়গায় অন্য কাউকে দিতে হবে, তুই যদি না করিস তোরা তাহলে পেছাতে হবে, আর পেছালে আদৌ হবে কি হবে না সেটা ব্যাপারে কোনো ইনফরমেশন নেই। এবং হ্যাঁ, অনেক সময় কিন্তু এটা কিন্তু আমি শুনেছি যে অনেক সময় কিন্তু সিলেক্ট হওয়ার পরেও কোনো কিছু প্রবলেম থাকলে সেখানে রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে, শুটিং হওয়ার আগে অডিশনে সিলেক্ট হওয়ার পরেও রিজেক্ট হওয়ার সম্ভাবনা। তো কি কি নিয়ে যেতে বলা হয় এবং কি কি টেক্সট করেছিল আমাকে বা কলে বলেছিল সেটা তোমাকে একবার বলে দিই। সেটা হলো প্যান কার্ড, আধার কার্ড, এই দুটো অবশ্যই নিতে হবে, আগের দিনও বলেছিলাম, এগুলো তোমার যে গিফট পাবে সেই গিফটের জন্য প্রয়োজন। তো প্যান কার্ড আধার কার্ড অবশ্যই ক্যারি করবে, তার সাথে ক্যাশ ক্যারি করবে। হ্যাঁ, তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে অনেকেই যে গিফটের জন্য আদৌ কোনো টাকা লাগে কি লাগে না। হ্যাঁ, গিফটের জন্য টাকা লাগে এবং সেটার জন্য ফুল টাকা লাগে না, যেটা তোমরা জিনিস পাবে সেটা যদি 10,000-এর বেশি হয়ে থাকে তাহলে পরে তোমাদেরকে 30% জিএসটি পে করতে হবে, যেটা তোমরা যদি পরে টিডিএস অর্থাৎ ট্যাক্সের জন্য ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করো তাহলে পরে সেখানে তোমাদেরকে সেই টাকাটা রিটার্ন করে দেওয়া হবে, বাট তোমাদেরকে যখন নেওয়া হবে গিফটগুলো তখন 30% টাকা দিতে হবে। তো সেই জন্য সাথে ক্যাশ ক্যারি করতে বলেছে, অনলাইন পেমেন্ট হবে না। হ্যাঁ, তবে আমি অনলাইন পেমেন্টই করেছিলাম, কারণ আমার কাছে ক্যাশ মনে হয় ছিল না, কি ক্যাশ থেকে মানে আমি অপশান দিয়েছিলাম যে আমি জিপে করলে হবে, তো আমাকে জিপে বলেছিল, তো আমি জিপে করে দিয়েছিলাম। ঠিক আছে, এইগুলো হলো। তারপরে নিতে হবে 4টে কালারের শাড়ি, এবং 4টে কালারের যে শাড়ি নেবে সেগুলো যেন ডিফারেন্ট কালারের শাড়ি হয় এবং ডিফারেন্ট টাইপের শাড়ি হয়, মানে একই ঢাকাই জামদানিতে সব ঢাকাই জামদানি এরকম নয়, ঢাকায় একটা নিলে অন্য কোনো শিফনের শাড়ি, একটা নিলে অন্য কোনো ঘিচা, বা একটা নিলে তোমার ব্রোকেট মালবেরি, মানে বিভিন্ন রকম শাড়ি হয়, আমি কত শাড়ির নাম বলবো। তো 4 রকমের ডিফারেন্ট শাড়ি নেবে, ডিফারেন্ট কালার নেবে, কারণ রচনা দিয়ে যেই কালারের শাড়ি পরে সেই কালারের শাড়ি সাধারণত অন্য কাউকে পরানো হয় না, তো সেই কারণে শাড়ি বিভিন্ন কালারের নেবে। আর একই কন্টেস্টেন্টের সঙ্গে আরেকজন কন্টেস্টেন্টের কিন্তু কালার ম্যাচ করাবে না, যতদূর আমি জানি। তো এরকম নেবে, এবং শাড়ির সঙ্গে পরার জন্য ভালো একটা জুতো নিতে হবে, এবং প্রতিটা শাড়ির সঙ্গে ম্যাচিং জুয়েলারিজ নিতে হবে, যেই কালারের শাড়ি সেরকম তোমার যেটা পরার ইচ্ছা, মনে করো ব্ল্যাক শাড়ি, আমি যেমন পরেছিলাম ব্ল্যাক শাড়ি, তার সঙ্গে আমি একটা ম্যাচিং জুয়েলারি নিয়েছিলাম। কেউ যদি হোয়াইট পরো বা কোনো অন্য কালারের শাড়ির সঙ্গে পার্ল নিতে চাও নিতে পারো। তো তোমাদের অবশ্যই ওরা বলে একটা গোল্ডেন, একটা সিলভার এবং একটা পার্ল জুয়েলারি ক্যারি করতে, 3 রকমের ক্যারি করতে, এবং শাড়ির সঙ্গে ম্যাচিং। তারপর হেয়ার শ্যাম্পু করে আসতে বলা হয় ভালো করে, এবং ভালো জুতো ক্যারি করতে বলা হয়, এবং বাড়ি থেকে 5 জন মেম্বারকে অ্যালাউ করা হয়, অর্থাৎ আমার বাড়ি থেকে 5 জন বা 6 জন অনেক সময় অ্যালাউ করে, এবং কম জনও হয়ে যায়, মানে 1 জন 2 জন হলেও হয়, বাট ম্যাক্সিমাম 5-6 জন তো অ্যালাউ করবেই। তো আমার বাড়ি থেকেই গেছিল আমার দু মাসি, মা বাবা 4 জন গিয়েছিল, এবং দাদা ছিল, তো 5 জন, মানে 4 জন 5 জন অ্যালাউ করে, তো সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। তো এই জিনিসগুলো ওরা আমাকে বলে, টেক্সটেও বলে, এবং হ্যাঁ টেক্সটে অবশ্যই লোকেশনটা মেনশন করে, টাইম মেনশন করে, আমার যেমন টাইম ছিল, রিপোর্টিং টাইম ছিল 9টা, তো সেটাও মেনশন করেছিল, তো সব কিছু মেনশন থাকে। এবার বলে দিই, যেদিন গেলাম সেদিন সকালবেলা যাওয়ার পর থেকে পরপর খাওয়ার সমস্ত ব্যবস্থা ছিল, মানে আমার যেহেতু 9টা স্লট ছিল সেজন্য আমার জন্য ব্রেকফাস্ট ছিল, এবার ব্রেকফাস্টের সঙ্গে সঙ্গে লাঞ্চও ছিল, মানে পরে আর কি। তো ব্রেকফাস্ট শুধু আমার জন্য নয়, আমার সাথে আমার পরিবারের যতজন যাবে সবার জন্য ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করা হয়। আমার সঙ্গে একজন গিয়েছিল, তো সেজন্য আমার সাথে সেই ব্রেকফাস্ট করেছিল, আর কেউ করেনি, কেউ যায়নি বলে। বাট যাদের ড্রাইভার দাদারা গিয়েছিল বা যাদের অন্য কেউ বাড়ির ফ্যামিলি মেম্বাররা গিয়েছিল তাদের সবার জন্য ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করা ছিল, এবং ব্রেকফাস্টে ছিল ভেজ ম্যাগি, মানে স্টিম যে ম্যাগিটা হয় ভেজ ম্যাগি, ওই ম্যাগিটা ছিল, ভালো ছিল। আমি সব কিছু ছোটো ছোটো ক্লিপ তুলে রেখেছি, তোমাদেরকে আমি ভিডিও শেষে দিয়ে দেবো বা ভিডিও মাঝে দেওয়া সম্ভব দেবো। তো তারপর খাওয়ার পর চলে গেলাম, আমাদেরকে নিয়ে যাওয়া হলো 3rd ফ্লোরে, রিয়ারা স্টুডিও 3rd ফ্লোর। এবার 3rd ফ্লোরে উঠেই দেখতে পেলাম লিফট থেকে নেমে ওখানে 2টো রুম,
এভাবে লিফট থেকে নেমে দুটো রুম, এদিকে একটা এদিকে একটা। এদিকে রুমে হয় ড্রেসিং রুম আর এটা হচ্ছে মেকআপ রুম। তো প্রথমে আমি চলে গেলাম ড্রেসিং রুমে। ড্রেসিং রুমে গিয়ে প্রথমেই আমাদেরকে বলা হয় কি কি জামা কাপড় তোমরা এনেছো, শাড়ি, সেগুলো চেক মানে বের করে মিলিয়ে দেখাও। তো বের করে করে শাড়িগুলো রাখলাম। ওখান থেকে দাদারা একটা শাড়ি চুজ করে দিল যে এই শাড়িটা পরে তোমাকে এই শাড়িটা ভালো লাগবে। আমার জন্য কালো একটা শাড়ি চুজ করে দিয়েছিল। এবার তোমাদেরকে এখানে প্রথমেই বলে রাখি, তোমরা যদি মনে করো যে শাড়ি তোমাদের ইচ্ছে অনুযায়ী মানে যে শাড়িটা চুজ করেছে সেটা তোমার পছন্দের শাড়ি নয়, তোমরা বলতে পারবে কিনা বা চেঞ্জ করতে পারবে কিনা, তাহলে তোমাদেরকে বলে রাখি হ্যাঁ তোমরা চেঞ্জ করতে পারবে। বাট আমি জানতাম না জিনিসটা, শুধু না আমি চেঞ্জ করিনি, ওটাই পরেছিলাম। আর আমার কালো শাড়ি ভালোই লাগে অবভিয়াসলি, তো কালোটাই আমার মানে ওয়ান অফ দ্য ফেভারিট শাড়ি ছিল, সেজন্য ওটাই পরেছিলাম। তোমরা যদি চাও চেঞ্জ করতে তোমরা ডেফিনেটলি চেঞ্জ করতে পারো। তো সেটা দাদারা তোমাদেরকে অপশন দেবে এবং সেখানে সাথে সাথে জুয়েলারিও তোমাদেরকে বের করে দেখাতে হবে যে কোনটার সঙ্গে কোনটা ম্যাচ খাচ্ছে। ম্যাচ হলে পড়তে দেবে এবং ম্যাচ না হলে পরে ওরা অতটা মানে বলবে যেটা ভালো লাগছে না, এটা অন্য কিছু ট্রাই করো বা সামথিং। এটা হয়ে গেলে আমার দাদাদের ব্যবহার ভীষণ ভালো, ভীষণ পোলাইট। এখানেরও ছোটো ছোটো বললাম তো ক্লিপ তুলে রেখেছি, ওগুলো তোমাদেরকে দেখাবো। তো খুব সুন্দরভাবে শাড়ির ড্রেপিং করা হয় এবং খুব নিট অ্যান্ড ক্লিনভাবে কাজগুলো করা হয়। তারপর ড্রেস চেঞ্জ করার পরে চলে গেলাম মেকআপ রুমে। মেকআপ রুমে প্রচুর মানে সব কন্টেস্টেন্টরা মেকআপ করতে বসেছিল, তো সবাইকে মেকআপ করানো হচ্ছিল খুব সুন্দরভাবে। তো তারপরে যখন লাঞ্চের জন্য নিয়ে যাওয়া হলো, ওখানে পরের রাউন্ডের জন্য যারা ছিল কন্টেস্টেন্ট তারাও ছিল, তারা যমজ বোন ছিল দুজন করে। তো তারা ছিল, সবার সঙ্গে গল্প হলো, খুব জমিয়ে আড্ডা হয়েছে। ওখানে খাওয়ারে ছিল লাঞ্চে ভাত, ডিমের কারি। তো ঠিক আছে খেলাম, ততক্ষণে মা বাবা চলে এসেছিল, মা বাবা এসে খেয়েছে ওখানে, বিকজ সবাইকেই মানে সবার ফ্যামিলি মেম্বার্সদেরকেই ওখানে লাঞ্চের অপশন থাকে, একটু তাড়াতাড়ি করে তোমাদের শুটিং হবে। তো চলে গেলাম উপরে একবার মেকআপ রুমে টাচ আপ করে দেওয়ার জন্য। টাচ আপ করার পরে তাড়াতাড়ি করে চলে গেলাম নিচে, মানে গ্রাউন্ড ফ্লোরে যেখানে শুটিংয়ের জন্য মানে শুটিংয়ের যেখানে মেন হয় যেখানে শুটিংটা। তো সেখানে যাওয়ার পর পুরো স্টেজটা দেখে খুব ভালো লাগলো, মানে যেটা এতদিন ধরে টিভিতে দেখতাম সেটা সামনে থেকে দেখতে পেলাম। এবং সেখানে প্রথমে তোমাদেরকে শিখিয়ে দেবে যে তোমরা কি কি করবে, কিভাবে কি করবে, দাঁড়ানো বা কোথায় হাততালি দেবে, কোথায় তোমরা এরম দেখাবে, কোথায় মানে তোমরা ভিক্টরি দেখাবে, সব কিছু শেষে তোমরা ভিক্টরি দেখাবে, সেগুলো সব কিছু বলে। তো এরপর শুটিংয়ের ওখানে গিয়ে কি কি হয়েছিল সেগুলো তোমাদেরকে আমি পরের দিন ছোট ভিডিও করবো, সেই ভিডিওতে শেয়ার করব যে দিদি নাম্বার ওয়ানে আমার এক্সপিরিয়েন্স কি ওখানে দিদির সঙ্গে খেলা। এবং শুধু তাই নয়, ওখানকার ব্যাপারে আমার কিছু পার্সোনাল ওপিনিয়ন আছে, সেগুলো আমি শেয়ার করব। এবং তারপর ভিডিওতে আমি বলবো যে আমি কী কী গিফট পেয়েছিলাম, সব কিছু আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না, সিলেকশন প্রসেস নিয়ে তোমাদেরকে সব কিছুই বললাম এবং আমার কিছু অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের অবশ্যই বলবো যে তোমরা মানে অবশ্যই ফলো আপ করবে যদি তোমাদের ডেট চেঞ্জ হয়, কারণ আমার যে একটা এক্সপিরিয়েন্স, মিঠি উঠে গেছে, তো আমার যে একটা এক্সপিরিয়েন্স করিস না, ও ঘুমিয়ে গেছে দেখো। তো আমার যেটা এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তোমরা ডেফিনেটলি কোনো কোয়ারি থাকলে আমাকে জানাবে। এবং দিদি নাম্বার ওয়ানের পার্সোনাল আমার যে এক্সপিরিয়েন্স আছে খেলতে গিয়ে, সেটা তোমাদের সঙ্গে আমি পরের ভিডিওতে শেয়ার করব, যেখানে আমি শুধু মানে শুটিংয়ের সময় কী কী হয়েছিল এবং কিভাবে রাউন্ডগুলো হয় এবং মানে কাট অ্যাকশন এটা কি হয়, মানে এরকম ধরনের সব কিছু যেমন সাজানো সেরকম হয় তা নয়, অনেকবার কাট করা হয়, অনেকবার অনেক কিছু চেঞ্জেস করা হয় এবং কী কী শেখানো হয় এবং আদৌ কি দিদি নাম্বার ওয়ান স্ক্রিপ্টেড মানে যে কথাগুলো হয় সেগুলো কি শিখিয়ে দেওয়া হয় নাকি পুরোটাই তোমার মনের কথা, পুরোটাই কি মনের কথা, মানে পুরোটাই কি তুমি যেভাবে চাইছো সেভাবে বলতে পারছো নাকি তোমাকে কিছুভাবে শিখিয়ে দেওয়া হচ্ছে স্ক্রিপ্ট করে বা সামথিং, সব কিছুই পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। অডিশনে সিলেক্ট হয়ে গেছে তাদের সবাইকে অনেক কনগ্রাচুলেশনস এবং আই গেস আমার সিলেকশন প্রসেসের ভিডিওটাতে তোমাদের কিছুটা হেল্প হবে এবং এর পরের ভিডিওতে আমি যেটা শেয়ার করবো সেটা অবশ্যই চোখ রেখো এবং যারা অডিশনের ভিডিওটা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো আশা করি তোমাদের সবার আমার আজকের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। এখন বাজে 2:30 কি 2:45, খুব ঘুম পেয়েছে, ঘুমাতে যাই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওগুলোতে তোমাদেরকে অনেক কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করবো এবং সাথে যদি আমার দিদি নাম্বার ওয়ানের ভিডিওটা দেওয়া পসিবল হয় সেটাও দিয়ে দেবো। তো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন নতুন কোনো ভিডিওতে। টিল দেন টাটা।